এখন আই গেস আমাকে আবার শুনতে পাচ্ছ তোমরা। তো আমরা এখন তোমাদের যেটা বুঝাচ্ছিলাম ওইদিকে চলে যাই। তো আমরা এখন ছিলাম এতক্ষণ ডায়ালগে, কিভাবে আমরা একটা ভালো ডায়লগ লিখতে পারি। সো আমি তোমাদেরকে এখন একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যে ডায়লগ যদি তোমরা ভালো লিখতে চাও তাহলে তোমাদের কি কি করতে হবে, এগুলো আমি এখন তোমাদেরকে একটু শর্টকাটে জানাই দিতেছি, যে তোমরা কি কি করতে পারো ডায়লগ ভালো লিখতে গেলে। তো এখন তোমরা একটু মনোযোগ দাও, যে ডায়লগ যদি তোমরা ভালো লিখতে চাও তাহলে তোমাদের কি কি করতে হবে। হ্যালো, এখন আই গেস তোমরা শুনতে পাচ্ছ। টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমার এতক্ষণ একটু কুইজ আছে না, আজকে তো হচ্ছে তোমাদের রাইটিং পার্ট পড়াইতেছি, রাইটিং পার্টে কোনো কুইজ নাই। আচ্ছা, রিয়েলি সরি তোমাদের সবাইকে অনেক, যে আমি একটু তোমার টেকনিক্যাল একটা প্রবলেম হইতেছে। এন্ড তোমরা যারা স্ক্রিন শেয়ার এই স্ক্রিনে হয়তো বা দেখছো যে আসলে কি ধরনের একটা ঝামেলা ফেস করতেছি। আচ্ছা যাই হোক, তাহলে মুখে মুখে আমি বলি, যেহেতু এখন একটু লিখা যাচ্ছে না কোনো একটা কারণে, ইস্যুটা সলভ করতে হবে। তো চলো আমরা আগে মুখে মুখে জিনিসটা দেখি। তো ডায়লগ যখন আমরা করতে যাই তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তো কি কি জিনিস মাথায় রাখতে হয় যখন আমরা ডায়লগটা লিখতে যাব? সো আমাদের ফার্স্টে একটা কনভারসেশন, এই কনভারসেশন বিটুইন টু পিপল। ডায়লগের মধ্যে সাধারণত দুইটা মানুষের মধ্যে, যে টু পিপল মানে কি দুইটা মানুষের মধ্যে একটা কনভারসেশন হয়ে থাকে। ডায়লগের ক্ষেত্রে সাধারণত দুইটা মানুষের মধ্যে কিন্তু কনভারসেশন হয়ে থাকে, অ্যান্ড লাইক এ শর্ট চ্যাট অর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আর ডায়ালগটা হচ্ছে কাইন্ড অফ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তার মানে এক পক্ষে একটা কোশ্চেন করা হবে, আরেক পক্ষ আরেকটা অ্যান্সার দিবে। এখানে তোমরা দেখো, সামি, হ্যালো আরিফ, হাউ আর ইউ, একটা কোশ্চেন করা হয়েছে, দেখছো? ডায়লগের মধ্যে দুইটা মানুষ থাকবে, দেখো ডায়লগের কাজ কি। সর্বপ্রথম একটা কনভারসেশন, একটা কথোপকথন হবে দুইটা মানুষের মধ্যে, অ্যান্ড সেই দুইটা মানুষের মধ্যে যে কথাটা হবে সেটার মধ্যে একটা কোশ্চেন থাকবে অ্যান্ড অ্যান্সার থাকবে। সেই ডায়লগগুলোতে কি কোশ্চেন আর অ্যান্সার এই দুইটা থাকতে হবে মাস্ট। তো চলো আমরা একটা ডায়লগের এক্সাম্পল, শর্টকাট একটা এক্সাম্পল, ছোট। দেখো, সামি, হ্যালো আরিফ, হাউ আর ইউ। তার মানে আমার প্রত্যেকটা ডায়লগের যে এন্ডিংটা থাকবে না, এন্ডিং এ একটা কোশ্চেন অ্যান্সার তোমার লাগতে হবে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে হবে ডায়লগের এন্ডিং এ। অ্যান্ড ডায়লগের শুরুতে সেই কোশ্চেনের একটা অ্যান্সার থাকতে হবে, অ্যান্ড অ্যান্সারটা দেওয়ার পরে তুমি আরো একটা কোশ্চেন অ্যাড করে ফেলবা। তার মানে কি, যখন আমরা কোনো একটা, ধরো তুমি তোমার বন্ধুর সাথে একটা কথা বলতেছো, যখন তোমরা কথার মাধ্যমে আছো, তুমি তোমার কথার পার্টটা শেষ করে তারপরে তুমি একটা কোশ্চেন ছুড়ে দিবা তোমার বন্ধুকে, যাতে সে কথা বলার সুযোগ পেয়ে যায়। সো তোমরা এই পার্টটা বুঝছো নাকি ডায়লগের? এখন এই ডায়লগের এই পার্টটা বুঝছো কিনা এটা আমি জানতে তোমাদের একজনকে আনমিউট করতেছি, যেমন মাহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহি। আচ্ছা মাহি, সো তুমি আমাকে এখন বলো তো একটু ডায়লগের মূল জিনিসটা কি, ডায়লগ জিনিসটা কি একটু বুঝাও তো শর্টকাটে। ডায়ালগটা হচ্ছে এমন একটা কনভারসেশন যার মধ্যে সাধারণত দুইজন মানুষের কথোপকথন হবে এবং গুড। একজন একজন কোশ্চেন করবে এবং অন্যজন উত্তর দিতে থাকবে। এভাবে এভাবে আস্তে আস্তে ডায়ালগটা শেষ হবে, ইয়েস। এন্ডের দিকে যাবে। আচ্ছা, ডায়লগের প্রত্যেকটা ডায়লগে কি কোশ্চেন করা ম্যান্ডেটরি নাকি, তোমার কি মনে হয়? না স্যার, কিছু কিছু লাইন থাকে না যে কোশ্চেন করলে জিনিসটা ভালো শোনায় না, মানে কিছু কিছু লাইন এমন থাকে। ওকে, একটা উদাহরণ দাও তো মাহি। উদাহরণ হিসেবে স্যার কি বলবো? হ্যাঁ তুমি বলতে পারবা, আমি জানি, আমি বিশ্বাস করি। যেমন আমি তোমাকে কোশ্চেন করলাম যে, হ্যালো মাহি, হাউ আর ইউ? I am fine. How are you? Okay, I am fine too. So what are you doing right now? I am eating now. You are eating. You are eating now. So whenever you said that I am eating now and you make a full stop there, মানে তুমি যখন একটা ফুল স্টপ দিয়ে দিতেছো, তখন কিন্তু আমি আর তোমাকে যে কোনো একটা কোশ্চেন পরবর্তীতে করব সেটার অ্যান্সার কিন্তু আমি পাই না। কিন্তু তুমি যদি বলো যে আমি এখন খাচ্ছি, আপনি কি করছেন, তাইলে কনভারসেশনটা কেমন হয় বলো? আরো বেশি বড় হয় আর শুনতে ভালো লাগে। ইয়েস। এন্ড এই কারণেই যদি তুমি কনভারসেশনটা এইভাবে চালায় যেতে থাকো, যে তুমি একটা ডেফিনেটলি একটা উত্তর দিবা, তোমার উত্তরটা তুমি ভালো মতো আগে দিবা, যে আমি এই জিনিসটা করছি বা আমি এই জিনিসটা, তোমার যে উত্তরটা হইতে পারে যে প্রেক্ষিতে, তুমি আগে সেই উত্তরটা তোমার মতো সাজায় দিবা। উত্তরটা সাজানোর পর তুমি ধরো কোন একটা, তুমি একটু আগে বললা যে সব উত্তরের পর যদি আমি কোশ্চেন দিই জিনিসটা দেখতে ভালো লাগে না, কিন্তু
তোমার কোয়েশ্চেন ডিরেক্টলি দেওয়া লাগবে না। কারণ আসলেই প্রত্যেকটা উত্তরের পর যদি আমি যদি কোয়েশ্চেন দিয়ে দেই, জিনিসটা শুনতে ভালো লাগে না। কিন্তু তুমি একটা জিনিস এড করতে পারো। সেই জিনিসটা কি জানো? ডায়ালগের মধ্যে? জি সেটা হচ্ছে তুমি ধরো কোনো একটা অ্যান্সার দিলে অনেক বড় যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। সো তুমি এটার একটা কঠিন অ্যান্সার দিলা অনেক বড় ধরনের যে আই আই রিড নিউজপেপার ডেইলি নিউজপেপার বাই রিডিং আই নো অ্যাবাউট দি লটস অফ নিউজ অ্যাবাউট ওয়ার্ল্ড আই স্টে আপডেটেড বাট হোয়াটস ইয়োর অপিনিয়ন অন দ্যাট। এই যে দেখো যখন তুমি অ্যান্সারটা দেওয়ার পরে তুমি জাস্ট একটা লাইন অ্যাড করবা যেই লাইনটা তুমি প্রায় ম্যাক্সিমাম ডায়লগের মধ্যে অ্যাড করতে পারো। হোয়াটস ইয়োর অপিনিয়ন অন দ্যাট। সো এই একটা স্যার, ম্যাজিক লাইন আরেকটা তুমি কিন্তু বলবেন? এড করতে পারো। হ্যাঁ, তুমি বলো মাহি আর কি বলতে চাও? স্যার আপনি লাইনটা আরেকবার বলবেন? আচ্ছা, সো আমি ধরো ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপারের ক্ষেত্রে যে আই রিড নিউজপেপার ডেইলি, বাই রিডিং নিউজপেপার আই নো লটস অফ নিউজ ফ্রম অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নিউজপেপার ইজ ভেরি ইউজফুল ফর এভরিওয়ান। ধরো আমি বড় একটা অ্যান্সার দিলাম যেটা ডায়লগের মধ্যে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমাদের অ্যান্সার একটা ডায়লগের অ্যান্সারটা একটু বড় দিতে হয়। দেওয়ার পরে তুমি লাস্টে জাস্ট যে জিনিসটা অ্যাড করবা সেটা শুধুমাত্র নিউজ পেপারে না, যে কোনো ডায়লগের ক্ষেত্রেই হইতে পারে। সেই জিনিসটা হচ্ছে হোয়াটস ইয়োর অপিনিয়ন অন দ্যাট, যে এই ব্যাপারে থ্যাংক ইউ তোমার স্যার। মতামত কি। এই জিনিসটা যদি অ্যাড করতে থাকো তাহলে তোমার এই কনভারসেশনটা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি প্লাস অনেক বেশি লং তুমি করতে পারবা। অ্যান্ড রিয়েল লাইফেও করতে পারবা, নট অনলি এক্সাম। তুমি যদি তোমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে যাও, তুমি একটা তোমার মতামত শেয়ার করার পর তুমি যদি তাদের মতামত জিজ্ঞেস করো, তাইলে কিন্তু তোমাদের গল্পটা কিন্তু অনেক বড় হবে, তাই না? আড্ডাটা কিন্তু আরো বেশি জমবে। কি মনে হয় তোমার? ইয়েস স্যার, অবশ্যই। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর, হচ্ছে বলো। আমরা ডায়ালগ সর্বোচ্চ কত লাইন লিখলে ভালো হয়? আচ্ছা, ডায়লগ কমপক্ষে কমপক্ষে 12 থেকে 15টা কনভারসেশন যাতে থাকে তোমার একটা ডায়লগের মধ্যে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম মাহি। সো আমরা কিন্তু মাহির থেকে ডায়লগ সম্পর্কে অনেক কিছু জানলাম। মাহি কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলো দিল। আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড ডায়লগ সম্পর্কে আমরা আরো কিছু জিনিস এখন জানবো। দেখো, আচ্ছা, অ্যানোটেশনের দাগে। ওকে, এইবার দেখো গুড মার্কস এর জন্য কি হইতে পারে। ঠিক আছে, গুড মার্কস এর জন্য ডায়লগের ক্ষেত্রে তোমরা কি কি জিনিস ফলো করতে পারো। প্রথমেই দেওয়া আছে গিভ আ টাইটেল। তোমরা ডায়লগের একটা টাইটেল দিতে পারো ডায়লগের শুরুতেই। ঠিক আছে, যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার বা যেটাই হোক, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যার এক্সামে যেই ডায়লগটা আসবে সেটার একটা টাইটেল আগে দিয়ে দিবা ডায়লগের ক্ষেত্রে। টাইটেলটা সবাই কিন্তু ইউজ করে না, কিন্তু তুমি যদি টাইটেলটা দিয়ে দাও ডায়লগের ক্ষেত্রে, টাইটেলটা কি হতে পারে? ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল। তারপরে তুমি তোমার ডায়লগটা শুরু করলা। তো গিভ এ টাইটেল এটা যদি দিতে পারো, এটা একটা বোনাস অ্যাড করবে তোমার, যে তুমি এই ডায়লগটা সম্পর্কে কত কিছু জানো। দেন ডায়লগটার মধ্যে তুমি যে ইংলিশটা ইউজ করবে না, একটা সিম্পল ইংলিশ ইউজ করবা। এটা শুধুমাত্র ডায়লগের ক্ষেত্রে না, তোমার রাইটিং পার্টে, তোমাদের সবার ক্ষেত্রে আমি বলতেছি, রাইটিং পার্টে তোমরা সিম্পল ইংলিশ ইউজ করবা। কোনো সময় হযবরল ইংলিশ, অনেক বড় ইংলিশ, যেমন সিচুয়েশনের জায়গায় তুমি ইউজ করতেছো সার্কামস্টান্সেস। এখন সার্কামস্টান্স এই জিনিসটা যদি তুমি অ্যাপ্লিকেশন ইউজ করো, ওকে, মানা যায়। ডায়ালগের মধ্যে সার্কামস্টান্স ইউজ করতেছো, প্যারাগ্রাফে এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতেছো, তাই না? সেগুলো ইউজ করা অ্যাভয়েড করবা। কঠিন ওয়ার্ড, ডায়ালগ হোক প্যারাগ্রাফ হোক, এই ধরনের জিনিসে সবসময় সিম্পল ইংলিশ ইউজ করবা, যে ইংলিশটা যে কেউ খুব ইজিলি বুঝতে পারে। তুমি একা হয়তোবা অনেক বেশি ইংলিশ পারো, কিন্তু সবাই হয়তোবা এরকম নাও পারতে পারে। কিন্তু তুমি এমন ইংলিশ ইউজ করবা যে ইংলিশটা যাতে সবাই পারে। এটা তোমার মাথায় রাখতে হবে। স্টার্ট উইথ গ্রিটিংস। ডায়ালগের শুরুই হইতে হবে কোনো একটা গ্রিটিংস এর মাধ্যমে। যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা সাধারণত হাই, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ফ্রেন্ডলি, বেশি ফ্রেন্ডলি হলে হোয়াটসঅ্যাপ, এই ধরনের গ্রিটিংস দেই। আর মুসলিমরা আমরা কিন্তু আসসালামু আলাইকুম গ্রিটিংস দেই। সো তোমরা কিন্তু ডায়ালগটা তোমরা এইভাবে শুরু করতে পারো যে হ্যালো, তোমার যে ফ্রেন্ডের নামটা দেওয়া থাকবে প্রশ্নে, সেই হ্যালো সেই নামটা দিবা, তারপর আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। এইভাবে কিন্তু তোমার ডায়লগটা শুরু করতে হবে। তার মানে ডায়লগের শুরুতেই তোমাকে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তোমার ফ্রেন্ডের সাথে বলতেছো, হেই, আই ওয়ান্ট টু অ্যাডমিট আ স্পোকেন ইংলিশ কোর্স,
আর ইউ ইন্টারেস্টেড? এইভাবে কিন্তু তুমি ডায়ালগটা শুরু করতে পারবা না। যে চলো আমি একটা স্পোকেন ইংলিশ করতে ঘুরতে। তুমি কি ইন্টারেস্টেড নাকি? এই যে তুমি ডিরেক্ট টপিকে ঢুকবা না। ফার্স্টে একটা গ্রিটিংস হবে। ২ টা কনভারসেশনের একটা গ্রিটিংস তোমার ডায়ালগের ক্ষেত্রে তোমার লিখতে হবে। এখন ডায়ালগটা তোমার ৫ থেকে ৮ লাইন যেটা, সেটা হচ্ছে মিনিমাম। তুমি যদি ৫ থেকে ৮ লাইন লিখো তাইলে হয়তোবা তুমি 7 মার্কস পেতে পারো। কিন্তু তুমি যদি এই জিনিসটা মিনিমাম তোমার ১০ থেকে ১২ যদি লিখো, তাইলে ধরো ঠিক আছে, এটা লিখলে তোমার মোটামুটি তুমি ঠিক লিখছো। মোটামুটি তোমার ২ পেজ হয়ে যাবে ১০-১২ লাইন লিখলে। কিন্তু তোমার যদি তুমি ৩ পেজ লিখতে পারো, মোটামুটি ১৫ টা লাইন লিখে ৩ পেজ যদি বানাইতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ১০ এর মধ্যে ৯ প্লাস পাবা। যদি তোমার ভিতরের কনটেন্ট লেখা ভালো হয়। ঠিক আছে? ইউজ পাংচুয়েশনস কারেক্টলি। ডায়ালগের ক্ষেত্রে কিন্তু পাংচুয়েশন ইজ মাস্ট। কারণ ডায়ালগের ক্ষেত্রে কিন্তু আমাদের ন্যারেশন ইউজ হবে। ডায়ালগের ক্ষেত্রে আমাদের সেমিকোলন ইউজ হয়। তোমরা জানো অলরেডি, সরি, কোলন ইউজ হয় ডায়ালগের ক্ষেত্রে। এই জিনিসটা তোমরা অলরেডি জানো। সো এই সব ধরনের জিনিস কিন্তু ডায়ালগে ইউজ করা হয়। অনেক ধরনের পাংচুয়েশনস মার্ক আছে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে অনেক বেশি ডায়ালগে। অলরেডি আমি বললাম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হয়, তাই না? সো এই ধরনের অনেক পাংচুয়েশনস আছে। এই পাংচুয়েশনস গুলা ব্যবহার করা তোমার প্রপারলি জানতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডায়ালগের জন্য সেটা হচ্ছে স্টে অন দ্য টপিক। তোমার টপিক যদি থাকে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আর তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কক্সবাজারের আলোচনা শুরু করো, সাজেকে ঘোরার আলোচনা শুরু করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু নাম্বার কম পাবা। টপিকের বাইরে যায় যদি তুমি একটা একটা কনভারসেশন যদি তোমার টপিকের বাইরে চলে যায়, তাইলে তুমি পাবা -1। সবসময় মনে রাখবা, কোন একটা কনভারসেশন তুমি টপিকের বাইরে চইলা গেলা, তাইলে তুমি পেয়ে যাবা -1। টপিকের বাইরে শুধু গ্রেডিংসে যাইতে পারবা, যে যেটা হচ্ছে শুরুর ক্ষেত্রে আর শেষ বিদায় নেওয়ার ক্ষেত্রে। কিন্তু এই ছাড়া তোমার ফুল ডায়ালগটা হইতে হবে টপিক রিলেটেড। টপিকের কথাবার্তা সেই ডায়ালগের মধ্যে থাকতে হবে। তাইলেই কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারবা। তা না হইলে কিন্তু ভালো মার্কস পাবা না, যেটা আমি অলরেডি বললাম। অ্যান্ড এইবার চলো তোমাকে আমি একটা ডায়ালগের এক্সাম্পল দেখাচ্ছি। এই ডায়ালগটা খুবই ছোট একটা ডায়ালগ, কিন্তু এক্সামে তোমার আরো বড় লিখতে হবে। আমি জাস্ট স্যাম্পল হিসেবে তোমাদের এই জিনিসটা দেখাইতেছি, যে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস আকারে একটা জিনিস এখানে বলা আছে, যে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ রফিক আর জামিল, সরি, রফিক আর জামাল, এই দুইজনের ব্যাপারে কথা হইতেছে। ঠিক আছে? এইবার দেখো, ফার্স্টেই গ্রেটিংস দিছে, হ্যালো জামাল, হাউ আর ইউ। জামাল বলতেছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। দুইজন দুইজনকে কোশ্চেন করছে। ঠিক আছে? এটা কিন্তু দুইজন দুইজনকে কোশ্চেন করছে। একজন কোশ্চেন কিন্তু করে নাই, কোশ্চেনটা দুই সাইড থেকে হইছে। তারপর রফিক বলতেছে আই এম ফাইন টু, ডু ইউ লাইক রিডিং বুকস। দেখছো? আবার আরেকটা কোশ্চেন। তার মানে কোশ্চেন মার্ক কিন্তু তোমার বেশি বেশি ইউজ করতে হবে ডায়লগের ক্ষেত্রে। এবার দেখো সে কি বলতেছে, ইয়েস আই হ্যাভ, আই লাভ রিডিং স্টোরি বুকস। এখন জামাল বলতেছে যে আমি স্টোরি বুক পড়তে চাই। দেখো, বইয়ের বাইরে কিন্তু আমরা কিন্তু যাব না। দ্যাটস গ্রেট, বুকস হেল্প আস মেনি থিংস। যে বই কিন্তু আমাদের অনেক কিছু শিখায়। ইয়েস দে অলসো ইমপ্রুভ আওয়ার ইংলিশ, উই শুড রিড এভরি ডে। ইয়েস ইউ আর রাইট, লেটস ভিজিট দ্য স্কুল লাইব্রেরি টুমরো। এইখানে কিন্তু আমি শেষ করে দিছি, বাট এখানে আরো কয়েকটা জিনিস তোমরা অ্যাড করবা। যেমন তোমরা অ্যাড করবা হচ্ছে গিয়ে বিদায় নেওয়াটা, গুড বাই জানানো, এই জিনিসটা অ্যাড করবা। ঠিক আছে? যে তোমরা কনভারসেশনটা শেষ করে ফেলতেছো। তার মানে বেস্ট ডায়ালগ লেখার ওয়েটা হচ্ছে শুরুর কনভারসেশনটা কোশ্চেন মার্ক থাকবে দুই সাইড থেকেই, অ্যান্ড সবার সাথে সবার কথা হবে কোশ্চেন আকারে। সবাই সবার কোশ্চেনের অ্যান্সার দিবে। এখানে দুইজন মানুষ থাকবে, অ্যান্ড ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষাও যে ডায়লগ গুলো আসবে, সেই ডায়লগ গুলো কিন্তু দুইটা মানুষের মধ্যেই ডায়লগ গুলো হয়ে থাকে। এখন ডায়লগ নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা, আর কিছু এর বাইরে আমি যা যা পড়াইছি এর বাইরে যদি কারো কিছু জানার থাকে, কোশ্চেন থাকে, কমেন্টে জানাইতে পারো। স্যার আপনার কথা শোনা যায় না। কি শুনো না? নো দ্য কনটেক্সট, ইফ ইজ ইট ফর্মাল অর ইনফর্মাল। আচ্ছা, ইয়েস অফ কোর্স, আইডেন্টিফাই ক্যারেক্টার্স, দেয়ার রিলেশনশিপ,
স্টিক টু টপিক, ইউজ ন্যাচারাল অ্যান্ড পারপোজ। মুনমুন কিন্তু অনেক ভালো ভালো পয়েন্ট দিচ্ছে ডায়লগের ক্ষেত্রে। দেখো, সরি, মুননুন, মুননুন কিন্তু অনেক ভালো ডায়লগের ক্ষেত্রে। আমি, আচ্ছা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ নাকি একটু জানাও তো আগে। অল ক্লিয়ার? আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি? কারণ অনেকে বলতেছে যে কথা নাকি শোনা যাচ্ছে না। স্যার কনসেপ্ট ক্লিয়ার, নো কোশ্চেন। নুসরাতের কনসেপ্ট ক্লিয়ার। মেধা, শোনা যাচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তোমরা আমার সাথে প্র্যাঙ্ক করো অনেকে না? হ্যাঁ, কথা শোনা যায় না। ইয়েস স্যার, নাও ক্লিয়ার। ওকে, এখন ক্লিয়ার। ওকে নুসরাত স্যার, সাউন্ড তো ক্লিয়ার। কিন্তু তোমরা তো ভালোই প্র্যাঙ্ক শিখছো। ওকে, Uh, s- hi, sir. How are you? Hope you are fine. Have a good day. Yes, মাদারা, মাদারা, আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তুমিও ভালো আছো। সো কারো কোনো প্রবলেম থাকলে আমি কিন্তু, না স্যার প্রথম দিকে শোনা যাচ্ছে। ওকে ওকে। সো শোনা যায় না, এই যে তামিম, আবার তুমি কি আমার সাথে মজা করছো? রিয়েনা, স্যার ডায়লগটা নোট করতে পারছি না স্ক্রিন এর বক্সের জন্য। ডায়লগটা তুমি কেন নোট করবা? এটা তো ভালো ডায়লগ না রিয়েনা। ঠিক আছে, এই ডায়লগের মধ্যে অনেক ঝামেলা আছে, কারণ ডায়লগের এন্ডিংটা সুন্দর হয় নাই। ঠিক আছে, এই ডায়লগটা লিখলে আবার তোমরা কিন্তু ভালো মার্কস পাবা না। তো এই ডায়লগটা নোট করা না করাই বেটার। ভাইয়া, ডিড ইউ ব্লু লক? ডিড ইউ ব্লু লক? আমি ব্লু লক মানে বুঝি নাই তোমার কথা অনিরুদ্ধ আমি। স্যার আপনার চিল্লানো লাগবে না কথা। আচ্ছা মেধা, ঠিক আছে, হ্যাঁ চিল্লাইলাম না। ওকে, তোমাদের কমেন্ট একটু দেখতেছি, দাঁড়াও। জিনিয়া কি লিখছো? স্যার আই গট 9 out of 10 ইন রাইটিং ডায়লগ। ইট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার বাই দি ওয়ে। আচ্ছা, জিনিয়াও কিন্তু ডায়লগ অনেক ভালো করো। তো তোমরা তো এমনিই ভালো, তোমাদেরকে আমি কি শিখাবো? আচ্ছা, ভালো দেখা, স্ক্রিন ভালো দেখা যায় না, এটা আবার কি বললা? স্যামুয়েল, ক্লিয়ার। মিহিদাতুল স্যারের শিষ্য? হ্যাঁ, মিহিদাতুল স্যারের শিষ্য। তুমি তো চলে গেলা ভাইয়া। সরি, ডিড ইউ সি ব্লু লক? আমি ব্লু লক না, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা দেখতে পাবা। হচ্ছে ইসের কারণে, আমি চ্যাটিং করতেছি না, তোমাদের মেসেজ পড়তেছি, এই কারণে তোমরা এই লকটা দেখতে পাইতেছো। ঠিক আছে, আমি দেখতে পাইতেছি না। ওকে, তো তোমাদের একটা জায়গায় স্ক্রিনটা একটু কালো হয়ে রয়েছে, তাই না? তো এটার রিজন হচ্ছে আমি একটা এখন তোমাদের মেসেজ পড়তেছি। ওকে, তারপর পরিণয় সেনগুপ্ত, উই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। ওকে, সো কারো কোনো প্রবলেম নাই? মাহি কি লিখছো? স্যার এইসব করার পরেও 10 পাই না। হ্যাঁ, 10 তো সাধারণত টিচাররা দিতে চায় না, টিচাররা ভালো না। আচ্ছা, পির্ণয় সেনগুপ্ত, নমস্কার পির্ণয় সেনগুপ্ত তোমাকে। সরি স্যার, আই হ্যাভ জয়েন্ড লেট, লং টাইম নো সি। ইয়েস আরাফ, অনেক দিন হয়তোবা তোমাদের সাথে ক্লাস হয় নাই। সোহা, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, এখন স্ক্রিন দেখতে পারবা, প্যারা নাই। এইবার আসো সামারি লেখা শিখাই। সামারি তো তোমাদের সবার লিখতে হয়, ঠিক আছে? এখন আমি তোমাদের একটু সামারি লেখা শিখাবো। সামারির মেইন কাজটা কি? কে বলবা? আমি কার থেকে শুনতে পারি? এরার থেকে আমি শুনতে পারি যে সামারির মেইন কাজটা কি। হ্যালো আসসালামু এরা, আলাইকুম। শুনতে পাচ্ছো? ওয়ালাইকুম আসসালাম এরা, তোমাকে। So, এরা, তুমি সামারি কিভাবে লিখো বলো তো একটু। সামারি লেখার জন্য প্রথমে যে প্যাসেজটা দেওয়া থাকে সেটা সুন্দর করে পড়ি। ওই প্যাসেজে যা যা লেখা আছে ওটা শর্ট করে একটু বর্ণনা করি। এই ওকে, তো। ঠিক আছে। তো তুমি কি সামারি থেকে কোনো সময় কিওয়ার্ডস ফাইন্ড আউট করছো? হ্যাঁ, কিওয়ার্ডস কিভাবে ফাইন্ড আউট করো বলতে পারবা এরা? কোনো একটা বাক্যকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমি বলি, তোমরা যদি কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে চাও, ইরা সহ তোমাদের সবাইকে বলতেছি, যখনই তুমি কোনো একটা প্যাসেজের কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে চাবা, তুমি তো পার্টস অফ স্পিচ পারো, তাই না ইরা? জি স্যার। সবসময় নাউন, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, কি কি বলছি বলো তো? নাউন এন্ড অ্যাডজেক্টিভ। ইয়েস, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। এই দুইটা জিনিস প্রত্যেকটা সেন্টেন্স থেকে আগে দাগায় বের করবা। এখান থেকে তোমার কাছে যেই অ্যাডজেক্টিভ আর যেই নাউন গুলো পাওয়ারফুল মনে হবে। ধরো প্রত্যেকটা প্যাসেজেই তো মেইন ক্যারেক্টার থাকে 2-3টা, তাই না, মুভির মতো? হ্যাঁ, ক্যারেক্টার গুলো কিন্তু এক একটা নাউন, তাই না এরা? জি স্যার। সো তুমি যখন নাউন গুলো সব দাগায় ফেলবা, তার মানে মেইন কয়েকটা নাউন কিন্তু তুমি পেয়ে যাবা। প্যাসেজটা পড়লেই তখন বুঝতে পারবা যে এই 2-3টা নাউন হচ্ছে গিয়ে মেইন।
তো এই দুই তিনটা নাউন তোমার সামারিতে থাকবে। সেম ভাবে তুমি অ্যাডজেক্টিভসও কিন্তু এই প্যাসেজ থেকে অনেকগুলো পাবা, কিন্তু যখন তুমি প্যাসেজটা পড়বা মেইন অ্যাডজেক্টিভস কয়েকটা পাবা, সেগুলাই হচ্ছে গিয়ে তোমার সেই প্যাসেজের কিওয়ার্ডস, নাউন আর অ্যাডজেক্টিভ। বুঝছো? জি স্যার। ওকে ইরা, থ্যাংক ইউ সো মাচ। যে ইরা কিন্তু ফার্স্ট সামারি কয় লাইন লিখলে ভালো হয়? হুম সামারি কত লাইন লিখলে ভালো হয়? সামারি 5 সেন্টেন্সের বেশি না, 5টা সেন্টেন্সের কম লিখলে ভালো, কিন্তু 5টা সেন্টেন্সের বেশি তুমি লিখলেই নাম্বার কমতে থাকবে। 5টা সেন্টেন্স, বুঝছো? কারণ 5টা সেন্টেন্সের জন্য যে কোনো লাইন ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার। আর 1 পেজের কম হইতে হবে, এটা তো মাস্ট, এটা তো জানোই আই গেস, তাই না? এরা জি স্যার। এটা তো জানোই যে 1 পেজের কম। আর 1 পেজের মধ্যে তুমি 5টা সেন্টেন্সে তোমার ফুল জিনিসটা এক্সপ্লেইন করতে হবে প্যাসেজের। এটাই হচ্ছে মেইন সামারির জিনিস, তাই না? জি স্যার। ওকে ঠিক আছে, এরার থেকে কিন্তু শুনলাম কিছু একটা জিনিস সামারি। তো এখন তোমাদেরকে আমি বলি সামারি লিখতে গেলে মেইনলি যে যে কাজগুলো করতে হবে। সামারি হচ্ছে এ শর্ট ভার্সন অফ এ লঙ্গার টেক্সট। এই জিনিসটা তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে কোন একটা বড় প্যাসেজের ছোট একটা ভার্সনই হচ্ছে কি আমার সামারি। সামারির মধ্যে থাকবে শুধু মেইন আইডিয়া, আর বাইরের অন্য কোনো কিছু থাকবে না। নো এক্সট্রা ডিটেলস অর এক্সাম্পল, কোনো ধরনের কোনো বিস্তারিত আলোচনা থাকবে না। আর সামারিতে কোনো উদাহরণ থাকবে না, কোনো এক্সাম্পল কিন্তু সামারিতে থাকবে না। এই জিনিসগুলো মাথায় রাখো, কোনো উদাহরণ সামারিতে থাকবে না। সো চলো আমরা একটা সামারি লেখা দেখি। তো সামারি লিখতে গেলে, ভালো একটা সামারি লিখতে গেলে তোমার ফার্স্টে কি করতে হবে? রিড দ্য ফুল প্যাসেজ কেয়ারফুলি। তোমার ফুল প্যাসেজটা আগে কেয়ারফুলি পড়তে হবে। যেই কাজটা ইরা করে, ইরা কিন্তু শুরুতেই বলছে যে ইরা কিন্তু সবার আগে ফুল প্যাসেজটা আগে পড়ে মনোযোগ দিয়ে। তারপর ফাইন্ড দ্য মেইন আইডিয়া, সেই মেইন আইডিয়াটা তোমার বের করতে হবে। আর মেইন আইডিয়াটা তুমি কিভাবে বের করবা? সেই পুরা প্যাসেজটাকে হু, হোয়াট, হোয়েন আর হোয়াই, এই 4টা কোশ্চেন করার মাধ্যমে। ঠিক আছে, এই 4টা কোশ্চেন করার মাধ্যমে তুমি মেইন আইডিয়া, প্যাসেজের মেইন আইডিয়াটা খুঁজে পাবা। হু মানে হচ্ছে কে, কার জন্য এই প্যাসেজটা লেখা হইতেছে, এই প্যাসেজের মধ্যে কি লেখা আছে, হোয়াট মানে কি, এই প্যাসেজটা কখন লেখা হইছে, মানে কোন প্রেক্ষাপটে এই প্যাসেজটা লেখা হইছে, আর এই প্যাসেজটা কেন লেখা হইছে, এই প্যাসেজটা লেখার উদ্দেশ্যটা কি। এই 4টা জিনিস তোমাদের বের করতে হবে। এই 4টা জিনিস বের করে এই 4টা জিনিস তোমরা খাতার মধ্যে লিখবা, যে এই প্যাসেজটা কার জন্য লেখা হয়েছে, এই এই কারণে লেখা হয়েছে, এই প্যাসেজটার মধ্যে কি লেখা আছে, এই প্যাসেজটার মধ্যে এইগুলো লেখা আছে, এই প্যাসেজটা কখন বা হচ্ছে গিয়ে কেন লেখা হয়েছে, এই প্যাসেজটা কখন বা কোথায় লেখা হয়েছে, তখন তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। এন্ড লাস্টে তোমরা মেইন যে জিনিসটা, এই প্যাসেজটা কেন লেখা হয়েছে, এই 4টা মিলায় যদি তোমরা লিখো, তাহলে তোমরা বেস্ট সামারি লিখতে পারবা। এখন তোমাদের কি করতে হবে? ইউজ শর্ট অ্যান্ড ইজি সেন্টেন্সেস। যেই সেন্টেন্স গুলা ইউজ করবা সেগুলোর ক্ষেত্রে তোমাদের সহজ সেন্টেন্স লিখতে হবে। সবার আগেই বলছি যে তোমরা যখনই রাইটিং পার্ট লিখবা, কোনো সময় কোনো জিনিসটাকে কঠিন করার চেষ্টা করবা না, এটাকে সবসময় সহজ রাখার চেষ্টা করবা। সেন্টেন্সটাও সেম ভাবে সহজ রাখবা। এন্ড আরেকটা জিনিস, শর্ট সেন্টেন্স ইউজ করবা। কোনো সময় তোমরা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স সামারিতে লিখবা না, সামারিতে সবসময় সিম্পল সেন্টেন্সে লিখবা। যদি কোনো একটা সামারি দেখো যে ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে আছে, সেটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখবা শর্টকাট করে। যদি দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে তুমি সিম্পল সেন্টেন্সে, চেঞ্জিং সেন্টেন্সে তোমরা তো শিখছোই সেন্টেন্স চেঞ্জ করা, এই জিনিসটাকে তোমরা কি করবা? একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে, ছোট সেন্টেন্সে লিখবা। সো তোমার টাস্কটা কি, যে কোনো একটা বড় সেন্টেন্সকে কিভাবে গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করে ছোট করা যায়। আর গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করে ছোট করার পর এই জিনিসটার জাস্ট মূল আইডিয়াটা তুমি লিখবা, বাড়তি কোনো কিছু লিখবা না, এক্সাম্পল তো লিখবাই না। তারপর কি করবা? 5 থেকে 7 লাইন লিখবা শুধু। যদি তুমি 5 লাইনের মধ্যেই ফুল প্যাসেজটার আইডিয়া শেয়ার করতে পারো, তাইলে তুমি ধরো অনেক ভালো মার্কস পাবা। কিন্তু তুমি যদি আরো 2টা লাইন এক্সট্রা নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার মার্কস কমবে, কারণ 5 লাইন ক্রস করলেই তোমার মার্কস কমতে থাকবে। আর লাস্টের যে কাজটা, চেক ইওর গ্রামার অ্যান্ড স্পেলিং, সামারির মধ্যে তুমি খুবই কম লিখবা। এই অল্প লেখার মধ্যে যদি, যেমন প্যারাগ্রাফ বা কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা অনেক লিখবা, সেই ক্ষেত্রে তোমাদের 2-1টা স্পেলিং মিস্টেক হইতেই পারে।
দুই একটা গ্রামাটিক্যাল ভুল হইলে হইতেই পারে, এই জিনিসটা টিচার বুঝে এই জিনিসটা অনুযায়ী তারা এই জিনিসটাকে কনসিডার করবে। কিন্তু সামারি লেখাই থাকবে অল্প লেখা, ছোট লেখা, এটার মধ্যে যাতে কোনো গ্রামাটিক্যাল ভুল অথবা স্পেলিং মিস্টেক না হয়। কারণ সামারির মধ্যে এক একটা গ্রামাটিক্যাল ভুলের জন্য তোমার মনে করো হাফ থেকে হাফ মার্কস কাটবে, আর স্পেলিং ভুল হলে 1 মার্কস কাটবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তো এইভাবেই তোমরা কিন্তু খুব সুন্দর সামারি লিখতে পারবা। এখন কিভাবে তোমরা সামারি লিখবা, সামারির স্যাম্পল হিসেবে আমি তোমাদের দেখাতে পারবো। কিন্তু আপাতত এই পার্টটা কি তোমরা সবাই বুঝছো নাকি আমাকে একটু জানাও দয়া করে। সামারির এই অংশটা কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। 22টা মেসেজ দিছো মাদাররা, আপনি ভালো, আপনি ভালো, আমার লাইফের ভালো টিচার। আসলেই আমি ভালো টিচার, কি জানি, জানি না তো মাদাররা। আচ্ছা, আমার দুজনের ছবি তুমি দিলা মাদাররা, অন্তর স্যার আর আমার। অন্তর স্যারকেও আই গেস তোমার ভালো লাগে, তাই না? আই গেস তুমিও কিন্তু আমার অনেক অনেক ফেভারিট একজন স্টুডেন্ট, আই গেস। ওকে, মাহি কি লিখেছো? স্যার রচনা করায়েন একদিন, হ্যাঁ শর্ট কম্পোজিশনের জন্য তোমাদের আলাদা ক্লাস নিব, ঠিক আছে? মিহিদাতুল স্যারের শিষ্য জয় করবে বিশ্ব। আচ্ছা, একটা স্টুডেন্ট জুনায়েদ তামিম কি লিখছে, মিহিদাতুল স্যারের শিষ্য জয় করবে বিশ্ব। খুব সুন্দর কবিতা লিখতে পারো, এরকম কবিতা লিখে লিখে কিন্তু আমাকে দেখাবা। স্যার B180 গোল। আচ্ছা, বাংলাদেশ ভার্সেস কার খেলা হইতাছে? হংকং মেবি, না? ফুটবল খেলা, যে বাংলাদেশ একটা গোল দিচ্ছে, হংকং 0, বাংলাদেশ জিতবে। কিন্তু আসলে বাংলাদেশ নিয়ে ভরসা করতে পারি না। মনে আছে একবার তোমাদের ক্লাস নিতেছিলাম, তখন এশিয়া কাপের খেলা হইতেছিল, পাকিস্তানকে অনেক অল্প রানের মধ্যে আটকে দিল বাংলাদেশ, আমি বললাম যে জিতবে। লাস্টে কি হইলো? লাস্টে সো স্যাড। নুসরাত, আপনি অনেক ভালো বুঝান। ইয়েস, বুঝছো। আচ্ছা, নুসরাত কিন্তু বুঝতে পারছো। সো এখন আমি তোমাদের তাহলে একটা স্যাম্পল দেখাই দিই, যেহেতু তোমরা বুঝছোই। ভাইয়া আমি তো হাফ ইয়ারলি এক্সামে সামারি 9-10 লাইন লিখলাম, বাট আই গট ফুট মার্কস। তাহলে অনিরুদ্ধ দেব, তোমার টিচার আসলে খুবই খুবই ভালো ছিল, যে 9-10 লাইন লেখার পরও তোমাকে এত নাম্বার দিছে। সামারি এত বড় লিখতে হয় না, সামারি সবসময় ছোট লিখতে হয়। ঠিক আছে, ছোটর মধ্যে তুমি বুঝাইতে পারছো নাকি বিষয়টা? এটাই হচ্ছে সামারি লেখার রিজন। দেখো, সামারি লেখা তোমাদেরকে কেন শিখায় স্কুলে, এটা তোমরা কোনোদিনও অ্যান্সার এটা খুঁজে পাবা? এগুলা লেখ, এই যে স্কুলে যে তোমরা পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার এক একটা কারণ থাকে। কিন্তু তোমরা এখন ছোট, এই জিনিসটা হয়তো বা তোমরা জিজ্ঞেসও করো না টিচারদেরকে। আর টিচারদেরকে জিজ্ঞেস করলে সব টিচার এটা অবশ্য বলতেও পারবে না যে সামারি আমরা কেন লিখি। কারণ তোমরা ফিউচারে সবাই কোনো না কোনো জব করবা, কোনো না কোনো বিজনেস করবা, তাই না? কোনো না কোনো প্রফেশন কাজের মধ্যে কিন্তু তোমরা যাবা সবাই। সো সামারিটা তোমাদেরকে কেন শিখানো হয় জানো? কারণ তোমাদের সব বড় কোনো একটা জিনিস, তোমাদের উপরে যে বস থাকবে না, তার কাছে কিন্তু এত বড় নিয়ে যাবা না। বসের কাছে তোমাদের কিন্তু সব সময় প্রত্যেকটা জিনিস ছোট করে নিয়ে যাইতে হবে। এন্ড এই ছোট করাটা শিখানোর কাজই তোমার এই সামারি লেখার কাজ। কারণ তোমরা যত ভালো সামারি লিখতে পারবা, ফিউচারে যখন তোমরা জব করবা কিংবা বিজনেস করো, যাই করো না কেন, কোনো একটা বড় জিনিসকে কিভাবে 2-3 লাইনে তুমি ফুললি এক্সপ্লেইন করতে পারবা, এই জিনিসটা তোমরা শিখতে পারবা। এন্ড আসলে আমাদের পড়াশোনার সিস্টেমটা আসলে অনেকটা ভুল। কারণ কি, তোমরা এখন ক্লাস 7-এ আছো, তোমরা শিখতেছো মার্কস ভালো পাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি তুমি এই সামারি লেখা 10-এ 10 পাইলা। কিন্তু সামারি লেখার মূল কারণটা যদি না জানো, যে হ্যাঁ ভবিষ্যতে যখন আমি বসের কাছে যাব, বড় একটা জিনিস আমার ছোট করে লেখা শিখতে হবে, এই জিনিসটা যদি না জানাই যদি তুমি ভালো মার্কস পাও, কিন্তু আলটিমেটলি যখন তোমার কাজ করার সময় আসবে, কিন্তু তুমি এই জিনিসটা জানো না, তখন তুমি তোমার বসের কাছেও কিন্তু সামারি আকারে না লিখে তুমি কিন্তু বড় আকারে নিয়ে যে বসের কাছে খাবা, তখন বকা, তখন যে আস্তে আস্তে শিখবা। আসলে চাকরি করতে যায় শিখে। ঠিক আছে, আচ্ছা আগের স্লাইডটা একটু দেখতে চাও? ওকে, এই যে আগের স্লাইডটা দেখাইলাম, আগের স্লাইডটা দেখে নাও। তো এখন চলো আমি সামারির একটা স্যাম্পল তোমাদের দেখাবো। ঠিক আছে, আসলে আমি কিভাবে সামারিটা লিখি। ঠিক আছে, আমার সামারির একটা স্যাম্পল তোমরা দেখো। নুসরাতকে অলরেডি দেখাইছি, সো এটা দেখো। ধরো এ থার্স্টি ক্রো, অনেক বড় একটা স্টোরি, তাই না? কালকে যখন কমপ্লিটিং স্টোরি পড়াচ্ছিলাম, তখন কিন্তু তোমরা, কালকে না সরি পরশুদিন, সো কমপ্লিটিং স্টোরি যখন আমি তোমাদেরকে পড়াইলাম, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখছো যে কমপ্লিটিং স্টোরি বড় হলে ভালো হয়, অনেক বড় একটা গল্প। কিন্তু এই গল্পটাকে দেখো আমি কয় লাইনে লিখছি, একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, এই যে দেখো, একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স, চারটা সেন্টেন্স, চারটা সেন্টেন্সে আমি ফুল গল্পটারে লিখা ফেলছি।
পুরা গল্পটারে লিখা ফেলছি উপর দিয়ে মোরাল সহ। কারণ স্টোরির সামারি লিখতে গেলে তোমাদের মোরাল দিতে হবে, আর স্টোরি ছাড়া অন্য কোনো সামারির ক্ষেত্রে মোরাল দেওয়া লাগবে না। যদি কোনো স্টোরির সামারি লিখো সেই ক্ষেত্রে তোমাদের মোরাল দিতে হবে। যেমন এ থার্স্টি করো স্টোরিটার সামারি কিভাবে লিখছি, যেমন একটা গ্রীষ্মকাল ছিল, গরমের দিনে কাকটা পানি পাইতেছিল না। এখন আমার তো শর্টকাটে ভাই গল্পটা শেষ করতে হবে। আমার তো এখন এত বড় করার সময় নাই, তাই না? আমার বসের কাছে নিয়ে যেতে হবে, টিচারের কাছে নিয়ে যেতে হবে, জিনিসটাকে টিচারকে আমাকে অল্পতে বুঝায় ফেলতে হবে। চলো আমি কিভাবে অল্পতে বুঝাইছি দেখো। A thirsty crow found a pot with a little water. দেখো, শুরুতেই আমি বলে ফেললাম কি, একটা থার্স্টি ক্রো মানে পিপাসার যুক্ত একজন কাক ছিল। সে কি, সে একটা ছোট একটা পট পেয়ে যায়, একটা পট পেয়ে যায়, কি তার মধ্যে অনেক অল্প পানি ছিল। দেখো আমি কিন্তু আলাদাভাবে বলি নাই যে প্রথমে সে একটা পট পাইলো, তারপর সে যখন পটের কাছে গেল, গিয়ে দেখলো পটের মধ্যে পানি আছে অল্প। আমি কিন্তু ডিরেক্টলি বললাম সে একটা পট খুঁজে পাইলো যার মধ্যে অল্প পানি আছে। আমি কিন্তু কথাটা ঘুরায় না বইলা, কারণ গল্পের মধ্যে যারা গল্পটা পড়ছো তোমরা জানো যে গল্পের মধ্যে কি আছে, যে ফার্স্টে কাকটা একটা দূর থেকে যখন উঠতেছিল তখন সে একটা জার দেখতে পেলো বা পট দেখতে পেলো। তখন সে জারের কাছে যায় দেখলো কি সেই জারের মধ্যে পানি কম। কারণ কি এটা গল্প, গল্পের মধ্যে তোমার এইভাবেই লিখতে হবে। কিন্তু গল্পটাকে তুমি যখন সামারি আকারে লিখতে যাবা তখন তোমার এই জিনিসটাকে কি শর্ট করতে হবে, ছোট করতে হবে। তারপরের লাইন আমি কি লিখছি দেখো তো, ইট ড্রপ স্টোনস ইনটু দ্য পট। কিন্তু গল্পের মধ্যে কি লেখা ছিল, ইট ড্রপ স্টোনস ইনটু দ্য পট, মানে কি যে এটা পানির মধ্যে, এটা সেই পটটার মধ্যে কি ছোট ছোট পাথর ফেলতেছিল। এখন কাকটার গল্পের মধ্যে কি ছিল, গল্পের মধ্যে কিন্তু এটা ছিল যে কাকটার ঠোঁট দিয়ে সে সেই অল্প পানি লাগ পাচ্ছিল না, অল্প পানি পান করতে পারতেছিল না তার ঠোঁট দিয়ে। তখন কাকটা কি করবে কি করবে ভাবতেছিল, ভাবার পর সে কিছু পাথর দেখতে পায়। পাথর দেখার পর কি করে, সেই পাথরগুলো সে সেই পটের মধ্যে ফেলে। কত বড় একটা কাহিনী! কিন্তু আমি ডিরেক্টলি কি বললাম যে কাকটা কিছু পাথর সেই পটের মধ্যে ফেলে। এইবার দেখো, দি ওয়াটার কেম আপ, আর পটের মধ্যে পাথর ফেলার পর পানিটা কি চলে আসে। দি ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। এখন গল্পের মধ্যে কি লেখা আছে, কাকটা অনেক খুশি হয়ে যায়, পানি এসে পড়ে, কাকটা অনেক চালাক আছিল, কাকটা অনেক বিচক্ষণ, তাই না? যে কাকটা অনেক মনে করো ব্রিলিয়ান্ট, তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক হাবিজাবি কিন্তু আমার স্টোরির মধ্যে আছে। তারপর কিন্তু আসলে কাকের পানি খাওয়া যে কথাটা, এটা দেখা গেলো গল্পের মধ্যে মিসিংই আছে। কিন্তু আমার সামারিতে কিন্তু এই জিনিসটা মিসিং রাখা যাবে না। সামারিতে কিন্তু আমার পাই টু পাই ইনফরমেশন লিখতে হবে। সো দেখো সামারিতে আমি কিভাবে লিখলাম এই বড় গল্পটাকে ছোট আকারে, যে এ থার্স্টি ক্রো লিটল ফাউন্ড এ পট উইথ আ লিটল ওয়াটার, যে একটা তৃষ্ণার্ত একটা কাক, সে একটা পট পায় অল্প পানি সহ। ইট ড্রপ স্টোনস ইনটু দ্য পট, যেটা সেই পটের মধ্যে পাথর ফালায়। দি ওয়াটার কেম আপ, পানি উপরে চলে আসে। দি ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, কাকটা কি পানি খায় অ্যান্ড চলে যায়, উড়ে চলে যায়। আর বাস্তবে এই ঘটনাটাই ঘটে। বাস্তবে কি কাক এত বুদ্ধিমান নাকি বুদ্ধিমান না, কাক কত বুদ্ধি খাটালে এইসব কি আমাদের দেখার বিষয়? কাক সাধারণত পানি পিপাসা লাগছে, সে পানি যদি কোনোভাবে খায়, খায় এরা উইরা চলে যায়। সে কি কোনো ক্রেডিট কিন্তু আর নিতে আসে না। বাস্তবেও কিন্তু এই সামারির মতো ঘটনাই ঘটে। তো সবাইকে এবার সামারিটা বুঝছো নাকি বলো? আমিনুল স্যার কিছু, ও আচ্ছা মনে আছে আমি বলছিলাম পাকিস্তান জিতবে। এই মাহি, তুমি তুমি কি সেই যে বলছিলা পাকিস্তান জিতবে? স্যার, আই এম ইলহান। ও আচ্ছা তুমি ইলহান, কি নামে ঢুকেছো? আর কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? তোমাদের কিন্তু স্যাম্পল একটা জিনিসও কিন্তু আমি দেখাই দিলাম। স্যার আপনি অনেক ভালো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মেধা এটার জন্য। স্যার কনসেপ্ট ক্লিয়ার। ওকে, সামারির কনসেপ্টও কিন্তু আমি তোমাদের মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। এখন আসো প্যারাগ্রাফের কিছু কনসেপ্টে যাই। এই সব ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে কিন্তু আরো পড়ানো হবে, ঠিক আছে? আচ্ছা, ক্রোটা ওয়াটার খেয়েছিল। আচ্ছা, অনিরুদ্ধ দেব কি লিখতেছে, ক্রোটা ওয়াটার খেয়েছিল 10 মিনিটসে, বাট স্টোরিতে এমন ভাবে বলা হয়েছে যেন ক্রোটা ওয়াটার খাইতে 30 মিনিট লাগাইছে। ইয়াস, অনিরুদ্ধ তুমি কিন্তু ঠিক বলছো। এই কারণেই আমার আসলে স্টোরি ভালো লাগে না, আমার সামারি ভালো লাগে। ঠিক আছে, আমি যদি কোনো একটা মুভিও দেখি না, কোনো একটা মুভির সামারি এক্সপ্লেনেশন পাওয়া যায় ইউটিউবে, ঠিক আছে, যেটার মধ্যে পুরা 3 ঘন্টার মুভি 20 মিনিটের মধ্যে এক্সপ্লেন করে দেয়, এক্সপ্লেনেশন তোমরা পাবা মুভি এক্সপ্লেনেশন নামে ইউটিউবে। আমার কিন্তু সব মুভি এক্সপ্লেনেশন গুলো আরো ভালো লাগে, বাঁচায়, ঠিক আছে। তো আমার কাছে আসলে সামারি জিনিসটাই বেশি ভালো লাগে থেকে। স্টোরিটা পড়ছিলাম আগে, হ্যাঁ স্টোরিটা খুবই কমন একটা স্টোরি, এই কারণে স্টোরিটা দিলাম। তো আমিও বাংলাদেশের উপর কোনো বিশ্বাস করি না। আচ্ছা, নুসরাত আমার মতো বাংলাদেশের উপর বিশ্বাস করে না।
হ্যাঁ, আসলেই বিশ্বাস হারায় ফেলে ওরা। কি করব আর? স্যার সামারি তো ১, ২, ১ থেকে ৩ পার্ট অফ প্যাসেজ লিখতে হয়। না? মন তোমাকে আগে এই ভুল ধারণাটা আমি তোমার ভাঙায় নেই। মন তোমাকে আমি এখন আনমিউট করতে যাচ্ছি। ঠিক আছে? তুমি আনমিউট হও। তোমার এই ভুল ধারণা ভাঙানো অনেক জরুরি। হ্যালো মন, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছ স্যার। তুমি আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা মন, তুমি লিখলা যে সামারি হচ্ছে পুরা প্যাসেজটার ৩ ভাগের ১ ভাগ লিখতে হয়, তাই না? হ্যালো মন, শুনতে পাচ্ছ তুমি? কিন্তু আচ্ছা মন আবার মিউট হয়ে গিয়েছো। আমি তোমাকে বলি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মন শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, এখন পাচ্ছি। আচ্ছা, আচ্ছা এখন শুনতে পাচ্ছ। সো মন, আ তোমার সামারির ১ ভাগের ৩ ভাগের ১ ভাগ এরকম কোনো কিছুই না। তুমি সবার আগে ফুল প্যাসেজটা পড়বা, বুঝছো? ইয়েস স্যার। প্যাসেজটা পড়ার পর মেইন জিনিস যেটা, মূল কথা তুমি তো বুঝবা প্যাসেজটা পড়লে যে এটার মূল কথা হচ্ছে এটা। শুধুমাত্র মূল কথাগুলা লিখে তুমি সামারিটা লিখবা উইদিন 5 সেন্টেন্স। তুমি ৫ টা সেন্টেন্সের মধ্যে তোমার জিনিসটা লিখতে হবে। তাইলেই তোমার সামারিটা অনেক ভালো হবে। বুঝতে পারছো মন? ইয়েস স্যার। ওকে, ধন্যবাদ মন তোমাকে। আশা করি তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। উম স্যার এই স্টোরিটা আমি ক্লাস 1 এ পড়ছি বাট বাংলায়। আচ্ছা বাংলায় পড়ছো 1 এ। দ্যাটস গুড। আ ইউ আর সো রিলেটেড টিচার ইন ইউর পরিবার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শ্যামস। স্যার আমি ২০২৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বাস করা বন্ধ করছি। ওকে, ওকে। স্যার আমি তো 10 আউট অফ 10। মুন কিন্তু আবার 10 আউট অফ 10 পাইছে। মনে হয় সামারিতে। যেভাবে বললাম। সো চলো এবার আমি তোমাদের অন্য কিছু দেখাই। লাস্টে জাস্ট প্যারাগ্রাফটা একটু দেখাই যেহেতু আমাদের হাতে সময় কম। প্যারাগ্রাফ জিনিসটা দেখাই ফেলি। যাতে করে তোমাদের মেইন জিনিসটা তোমরা লিখতে পারো। সো প্যারাগ্রাফটা দেখানোর আগে তোমাদের মধ্যে থেকে আমি একজনকে আনমিউট করতে চাই। যেটা হচ্ছে জিনিয়াকে আনমিউট করি। আই গেস জিনিয়া এটার অ্যান্সার ভালো মতো দিতে পারবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জিনিয়া, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। তো জিনিয়া, তুমি প্যারাগ্রাফে কেমন মার্কস পাও তোমার এক্সামে? স্যার প্যারাগ্রাফে আগেরবারও হচ্ছে 9 পাইছিলাম আই গেস, কারণ আমাদের এখানে কখনো 10-এ 10 দেয় না। হ্যাঁ, ১০ এ ১০ হিসেবে দেয়ও না সাধারণত। আমিও দেই না। আমিও যত স্টুডেন্টের খাতা দেখি, আমিও ১০ এ ১০ সাধারণত কাউকে দেই না। হাইয়েস্ট স্যার ৯ বা ৯.৫ দেওয়া যায়। ইয়েস স্যার। ঠিক আছে? ১০ এ ১০ কেউই পায় না। সো যেহেতু ৯ পাইছো তার মানে তুমি অনেক ভালো মার্কস পাইছো। সো প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি কি জিনিস ফলো করো? আমাদের সবার সাথে একটু শেয়ার করো তো আপু। স্যার আসলে যেই টপিকটার উপরে আমাদের প্যারাগ্রাফ দেয় না, হ্যাঁ, তো আমি ফার্স্টেই মনে করেন যে কোনো একটা প্যারাগ্রাফ নিলাম, হুম, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ওকে, ওকে, স্যার তো ওই প্যারাগ্রাফটা মনে করেন ফার্স্টে বললাম যে আমাদের এই ইংলিশটা শেখা জরুরি কেন, হুম। কিছু ইয়েস, ফার্স্টেই তুমি কিছু বললা যে লাইন ইংলিশ। দিলাম। ইয়েস, এই একটা সেন্টেন্স লিখো। এই সেন্টেন্সটাকে কি বলে বলতে পারবা? স্যার আসলে জানি না। এই সেন্টেন্সটাকে বলা হয় টপিক সেন্টেন্স। ও যে টপিক রিলেটেড তুমি যে কথাটা বললা না, তুমি কিন্তু অলরেডি তুমি কিন্তু বলছো যে স্যার আমাদেরকে যে টপিকটা দেয়। তুমি কিন্তু জানো বিষয়টা। যে টপিক রিলেটেড যে সেন্টেন্সটা তুমি লিখছো না ফার্স্টের লাইনটায়, এটাকেই বলা হয় টপিক সেন্টেন্স। ইয়েস স্যার। সো তুমি কিন্তু তার মানে টপিক সেন্টেন্সটা ভালো মতো লিখো। তাই তো? ইয়েস স্যার। আচ্ছা টপিক সেন্টেন্স লেখার পরে কি করো বলো তো? স্যার তারপরে আমরা এই মানে যে ইংলিশটা কিভাবে ভালোভাবে লার্ন করতে পারি বা কিভাবে রপ্ত করতে পারি সে সম্পর্কে লিখি, যে বিভিন্ন বই পুস্তক পড়ে দেন ওকে, ওকে। তুমি কি ওই লিখে ওই জায়গায় লিখে। কি কিছু এক্সাম্পলস দাও? যে আমি ইয়েস যদি স্যার। বই পড়ি তাহলে আরো ভালো হয়। এই জিনিসটা ফলো করলে আরো বেশি ভালো হয়। এরকম এক্সাম্পল দাও তাইলে। ইয়েস স্যার। ওকে, দ্যাটস গুড। এই পার্টটাকে কি বলে জানো? তুমি যে আহ, এক্সাম্পল দিতেছো, এক্সপ্লেইন করতেছো বিষয়টা। স্যার আসলে আমরা এইভাবে ভাগ করে যাই না। আচ্ছা, আচ্ছা। ভাগ করে জানো না কিন্তু তুমি কিন্তু আসলে এই পার্ট গুলো ফলো করো। তোমার কথায় আমি বুঝতেছি। আর এই ইয়েস পার্ট স্যার। গুলো ফলো করে দেখেই তুমি 9 পাইছো। এই পার্টটাকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্সেস। ওকে স্যার। আর শেষটা কিভাবে করে এবার বলো তো একটু? শেষটা আমাদের মানে এটা হচ্ছে যে জরুরি, এটা কিসে আমাদের কাজে লাগতে পারে হুম, হুম। ঠিক আছে। শেষটাই হচ্ছে কি বিষয়ে এবং কাজে লাগতে মানে পারে?
Yes, sir. আর হ্যাঁ এটা হচ্ছে যে মানে এটা যে আমরা করলাম কেন মানে করলাম বা এটা যে কাজে আসে ওটাই আর কি লাস্টে বলে আচ্ছা, দিই। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মোটামুটি তুমি এক লাইনের মধ্যে বুঝায় দাও বিষয়টা, যে ইংলিশ স্যার শেখার এক লাইনে গুরুত্ব না কি, বাট মানে একটা আরো বেশি। সেন্টেন্সে, একটা ইয়েস স্যার। সেন্টেন্সে থেকে বেশি সেন্টেন্সে বুঝাও বিষয়টা, তাই না? ইয়েস স্যার। ওকে ওকে, ঠিক আছে জিনিয়া, জিনিয়ার থেকে কিন্তু অলরেডি জেনে নিলাম ওর প্যারাগ্রাফে ভালো করার টেকনিক। সো তোমরা কিন্তু ওর টেকনিকটা ফলো করতে পারো। সো টেকনিকটা ফলো করার আগে তোমাদেরকে এখন আমি অফিসিয়াল ভাবে অফিসিয়াল ভাবে প্যারাগ্রাফের যে ৩টা পার্ট আছে, এই ৩টা পার্ট এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও হয়তোবা আমি তোমাদেরকে দেখাইছিলাম। তো যাদের মনে আছে তাদের তো মনে আছেই, আর যাদের মনে নাই তারা একটু এখন দেখে নাও যে অফিসিয়াল ভাবে এই জিনিসটায় কি আছে। সো অলরেডি তোমার জিনিয়া যে কথাটা বলেছিল যে প্রথম যে সেন্টেন্সটা লিখবে সেই সেন্টেন্সটা টপিকের উপর বেস করে সে লিখবে, যেটার মধ্যে মূল টপিকের কথাটা থাকবে। এই জিনিসটাকে বলা হয় টপিক সেন্টেন্স, দি মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, যেখানে প্যারাগ্রাফের টপিকের মূল আইডিয়া, মূল যেই অংশটা সেটা থাকে। অ্যান্ড এই টপিক সেন্টেন্সের জন্য তোমরা নাম্বার পাবা 3 মার্কস। 3 নাম্বার পাবা এই টপিক সেন্টেন্সের জন্য। 3 নাম্বার পাবা এই প্রথম যে সেন্টেন্সটা লিখলা তার জন্য। এরপরের যেই সেন্টেন্স এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। টপিক সেন্টেন্সের পরে প্যারাগ্রাফে গিয়ে আমরা সেটা সম্পর্কে ডিটেইলসে এক্সপ্লেইন করি, ডিটেইলসে আলোচনা করি। ওই ডিটেইলসে আলোচনাগুলোর উদাহরণ দেই, যেটা জিনিয়াও দেয়। জিনিয়া অলরেডি বলছে যে ওই কিন্তু উদাহরণ দেয়, তার মানে এক্সাম্পলস দিতে হবে। এন্ড প্রত্যেকটা এক্সাম্পলের এক একটা বিস্তারিত এক্সপ্লেনেশন দিতে হবে। তার মানে এই সাপোর্টিং সেন্টেন্সে আমি মূল যে টপিকটা সেটা সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা করব। সামারির মতো কিন্তু ছোটখাটো ভাবে বর্ণনা করব না। আর এই জিনিসগুলোর জন্য তুমি পাবা 5 মার্কস। তো আমার 5 আর 3 8 মার্কস তো হয়ে গেল, বাকি রইল আর 2 মার্কস। এই 2 মার্কস থাকে কনক্লুডিং সেন্টেন্সের ভিতরে। এই কনক্লুডিং সেন্টেন্সে কি থাকে জানো? টোটাল প্যারাগ্রাফ তুমি এখন পর্যন্ত টপিক সেন্টেন্স সহ সাপোর্টিং সেন্টেন্সে যা যা লিখছো, টোটাল প্যারাগ্রাফটা তুমি একটা সেন্টেন্সের মধ্যে তোমার ফুল জিনিসটাকে এখন বলতে হবে, যে ফুল তোমার প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে। এন্ড এই সেন্টেন্সটা তোমার একদম লাস্টে প্যারাগ্রাফের শেষের একটা সেন্টেন্স লিখতে হবে, যেই জিনিসটাকে আমরা কনক্লুডিং সেন্টেন্স বলতেছি। যে এ সেন্টেন্স দ্যাট সামারাইজেস দ্য আইডিয়া, মানে কি, যে মূল প্যারাগ্রাফের মূল জিনিসটাকে কি সামারি করবে, মানে মূল জিনিসটাকে শর্টকাটে এক লাইনে বলবে, যার জন্য তুমি পাবা 2 মার্কস। আর এইভাবেই তোমার প্যারাগ্রাফের 10 মার্কস কিন্তু দেওয়া থাকে, যার মধ্যে থেকে তুমি 5-এ যদি 4ও পাও তাইলে, আর যদি তোমার টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্স অনেক ভালো থাকে তাহলে এগুলাতে ফুল মার্কস পাবা। যেমন 3-এ 3 পাবা, 2-এ 2 পাবা। আর 5-এ 4 পাইলেও মনে করো ভালো, কারণ সাধারণত প্যারাগ্রাফে খুব কম মানুষই আছে যারা 10-এ 10 পায়। সো প্যারাগ্রাফের এই বিষয়টা সবাই বুঝছো কিনা একটু জানাও তো আমাকে কমেন্টে। ইসমাম কি লিখছো? স্যার বাংলাদেশ একটি হজম করেছে। আচ্ছা, ইসমাম বলতেছে বাংলাদেশ অলরেডি একটা হজম করছে। আমি জানি বাংলাদেশকে দিয়ে ভরসা নাই। স্যার আই গট 7 8 ইন ডায়ালগ এক্সাম। আচ্ছা, ইরা কিন্তু 7-8 পাও ডায়ালগে লিখেছো। সো প্যারাগ্রাফটা সবাই বুঝছো নাকি বলো? বুঝলে আমাকে একটু জানাও। আই সাপোর্ট ইন্ডিয়া নাও। এই অনিরুদ্ধ হচ্ছে কি ইন্ডিয়াকে সাপোর্ট করো, কিন্তু খেলা হইতাছে বাংলাদেশ আর হংকং এর। তুমি কিভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করলো অনিরুদ্ধ, বুঝলাম না। স্যার এখন শোনা আচ্ছা, মেধা আগের মেসেজ ছিল এটা। সবাই প্যারাগ্রাফের এই পার্টটা বুঝেছো কিনা বলো। আচ্ছা 6-7, জিনিয়া 6-7 আমি বুঝি নাই। 6-7 বলতে আচ্ছা, হ্যান্ড রেজ করে আছো। নুসরাত অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছো। তো নুসরাতকে আমি একটু জিজ্ঞেস করি এবার, যে নুসরাত একটু প্যারাগ্রাফ সম্পর্কে জিজ্ঞেস করি, দেখি কি বলো নুসরাত। ওকে, তোমাকে হ্যান্ড ডাউনই আছে। সো যেহেতু তোমরা প্যারাগ্রাফ সম্পর্কে মনে হয় বুঝছোই সবাই, কারণ কেউ কিছু বলতেছো না। ডু ইউ নো অ্যাবাউট 6-7 মিম? না জিনিয়া, এই মিমটা সম্পর্কে তো আমি জানি না। জিনিয়া আমাকে একটু বলো তো এই মিমটা কি। দাঁড়াও তোমাকে আনমিউট করি, যে তোমাদের ব্যাপারে তো আমার আপডেটেড থাকতে হবে, এই জিনিসটা তো আসলেই আমি জানি না। আচ্ছা, এটা ফোন নাম্বার 6-7 ফোন নাম্বার মানে বুঝি নাই। জিনিয়া তোমাকে আনমিউট করতেছি, তুমি আমাকে বলো বিষয়টা কি। আচ্ছা, জিনিয়া মেবি আনমিউট হচ্ছে না। স্যার ওকে, না
হ্যাঁ, হ্যালো জিনিয়া শুনতে পাচ্ছ? কি মিমের কথা ইয়েস বললা? 6, 7 বলো তো একটু? স্যার, আপনি জানেন? না আমি তো এটা জানি না। একটু জানাও তো আমাকে স্যার, বিষয়টা। সো এটা বেসিক্যালি একটা মিম এখন চলতেছে আরকি। তো একটা আচ্ছা, আচ্ছা। ছেলে বা আমি জানি না কে একটা হুম। হচ্ছে কেউ ইনভেন্ট করছে আরকি। আচ্ছা, আচ্ছা। সেই মিমটার তো কাহিনীটা কি? স্যার আমি কাহিনী তো জানি না। এটা একটা আচ্ছা, আচ্ছা মিম। কাহিনী না জানলেও এটা সামারি কি? মানে মিমটা কি? মানে মিমটার মধ্যে কি মজার স্যার জিনিসটা কি? এলিমেন্টটা? উম আসলে কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে। এক্সপ্লেইন না করতে সমস্যা নেই। মানে এটাকে 6, 7 বলা হয় না? স্যার এটা আসলে এমনভাবে বলে মানে একটা এক্সপ্রেশন দিয়ে বলে। আচ্ছা, আচ্ছা 6, 7 ওকে, ওকে। ইয়েস। ঠিক আছে জিনিয়া। ওকে সো তোমাদের থেকে মিম-টিমও মাঝে, মাঝে শিখলাম আমি। স্যার প্যারাগ্রাফটা আবার বুঝান, বুঝি নাই। এই মাত্র বললাম মেধা। হ্যাঁ, এতক্ষণ বলতেছিলা না কেন? ৩১ টা মেসেজ কে দিলা? ৩১ টা মেসেজ ইলহান। বাট নারুটো এর ভিতরে আপনি কার ফ্যান? নারুটো এর ভিতরে আমি আ কি উচিহা ছিল না নারুটোর ফ্রেন্ড? ভুইলা গেলাম আমি। কি উচিহা জানি ছিল, নাম ভুইলা গেছি আমি। বুঝছো? ওর ফ্যান আমি। কারণ নারুটো আমি অনেক আগে দেখছি। সো প্যারাগ্রাফের আবার পার্টটা বুঝাই। মেধা তুমি যেহেতু বুঝো নাই। দেখো প্যারাগ্রাফের ১ম এই থাকে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে একটা বাক্যের একটা সেন্টেন্স। ওই একটা সেন্টেন্সের মধ্যে কি থাকবে? প্যারাগ্রাফের মেইন আইডিয়া। মেইন আইডিয়া মানে কি? মূল যেই আইডিয়াটা প্যারাগ্রাফের যে টপিক নিয়ে কথা হচ্ছে সেটা। এরপরে থাকবে সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্সে থাকবে তোমার প্যারাগ্রাফ সম্পর্কে তোমার ডিটেইলস একটা আলোচনা। অ্যান্ড সেই আলোচনার মধ্যে তুমি দিবা উদাহরণ। উদাহরণের পরে দিবা তুমি তার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। আর লাস্টে দিবা তুমি কনক্লুডিং সেন্টেন্স। এটাও একটা সেন্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ। এই কনক্লুডিং সেন্টেন্সে তোমার ফুল প্যারাগ্রাফটার একটা সামারি দেওয়া থাকবে। এবার বুঝছো নাকি মেধা? আমাকে একটু জানাও। আচ্ছা, সাসুকে, ইয়েস সাসুকে। সাসুকে। সাসুকের ফ্যান ছিলাম আমি অনেক বড়। মেধা বুঝতে পেরেছো? জি স্যার। দ্যাটস গুড। অনিরুদ্ধ কি বলছো? ও আচ্ছা ক্রিকেটে সাপোর্ট করি। হ্যাঁ, ক্রিকেটে অফ কোর্স ইন্ডিয়া অনেক ভালো খেলতেছে। ঠিক আছে? ইন্ডিয়া আসলে অনেক ভালো খেলে। যদিও আমি ইন্ডিয়া সাপোর্ট করি না পার্সোনাল কিছু রিজনে। কিন্তু এটা বলতে হবে যে ইন্ডিয়া ক্রিকেটের মধ্যে বেস্ট টিম। স্যার বাংলাদেশ শুধু খেলা না সবকিছুতেই পিছায়া থাকে। হ্যাঁ, নুসরাত তোমার কথাটা ঠিক। আচ্ছা হ্যাঁ, তুমি জানো যে বাংলাদেশের হংকং এর সাথে খেলা। জি, তবে এখন দেখছি ফুটবল টিমকেও অ অবিশ্বাস করতে হবে। বাংলাদেশের সবকিছু কি আসলে আমি অবিশ্বাস করি? ভাইয়া I know that 6, 7 আচ্ছা অনিরুদ্ধ তোমাকে তাহলে আমি আনমিউট করতেছি। তুমি একটু বলো তো 6, 7 টা কি ভালোমতো? আমরা একটু জানি। অনেকে হয়তোবা তোমরা জানো না নাকি আবার তোমরা সবাই জানো আমি একাই জানি না দেখা গেল। হ্যাঁ, অনিরুদ্ধ বলো তো 6, 7 কি? স্যার ভাইয়া এটার অর্থ হলো সো সো। আচ্ছা 6, 7 এর মানে হচ্ছে সোসো। হ্যাঁ হুম? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে অনিরুদ্ধ। থ্যাংক ইউ সো মাচ। আ তুমি হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেট টিমের ফ্যান, তাই না? ওকে অনিরুদ্ধ মিউট হয়ে গেছে। সো তোমাদের আর কারো তো কোনো প্রবলেম আই গেস নেই। সো তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দিয়ে দেই নাকি? সাসুকে উচিহা। ইরাও চিনে। তার মানে তুমিও মনে হয় ইরাওর ফ্যান, তাই না? বেইমান সাসুকে। আ তুমি ইলহান বেইমান কেন বলছো? হ্যাঁ। আচ্ছা, অরা ফার্মিং। হ্যাঁ, অরা ফার্মিংটা আমি জানি। ইটালিয়ান ব্রেইন রট এইটা জানি না। বুঝছো? জিনিয়া ৩ নাম্বারটাও আমি জানি না। এই মিম সম্পর্কে আমার আইডিয়া নাই। মাহি কি লিখতেছো? স্যার বুঝতে হবে উই আর বাংলাদেশী। স্যার প্যারাগ্রাফ তো অনেক লিখতে হয়। হ্যাঁ, প্যারাগ্রাফ ২ পেজ লিখতে হয়, বেশি না। আই ক্যান টেল দেন। আচ্ছা তুমি বলতে চাচ্ছ জিনিয়া? আচ্ছা তাইলে জিনিয়ার থেকে আমরা ইটালিয়ান ব্রেইন রট এই মিমটার ব্যাপারে একটু জানি। কি বলে জিনিয়া দেখি? স্যার, হ্যাঁ, হ্যালো জিনিয়া। এই মিমটা কি বলো তো একটু? স্যার আসলে এটা হচ্ছে একটা হচ্ছে ইমেজিং, লাইক মানুষ হচ্ছে অনেক জিনিসপত্রকে একসাথে মিক্স করে হচ্ছে একটা মানে ছবি তৈরি করে যেটাকে আর কি দেখায়। ও আচ্ছা, মানে আচ্ছা। ব্রেইন রট টাইপ জিনিস আর ব্রেইন কি। রট টাইপের। এটা অনেক বেশি বর্তমানে ট্রেন্ডে আছে, তাই না? স্যার, আচ্ছা ইয়েস স্যার। বর্তমানে ট্রেন্ড তুমি তো মনে হয় ইনস্টা চালাও? ইনস্টা ইউজ না করো? স্যার, তাহলে ইউটিউবে। YouTube এ পাও এই মিমস গুলো। YouTube রিলস এ মানে শর্ট ভিডিওস যেটা। YouTube ইয়েস শর্টস, স্যার, তাই না? তো ইয়েস কি স্যার। ধরনের জিনিস ট্রেন্ডে চলতেছে আমাকে একটু জানাও তো আমি অনেকদিন তারপর ধরে স্যার ট্রেন্ডের বাইরে আছি।
স্যার তারপর হচ্ছে একটা জিনিস লাইক হচ্ছে একটা মানে ওটা একটা ফিল্টার আর কি। আচ্ছা, আচ্ছা। তো ফিল্টার? সেটাকে হ্যাঁ, তো সেটাকে হচ্ছে কিভাবে জানি মানে চোখের ইশারা মানে আপনার পুরো মুখ মানে চোখ মুখ সব চলে যাবে, ওকে? তো ওকে, আস্তে ওকে, আস্তে ওকে। একটা একটা উপরে থেকে আসবে, একটা চোখ আসবে, তখন আপনি যদি ও! চোখ বন্ধ করেন তাহলে এটা ইয়েস, ইয়েস। বসবে। এটা আমি দেখছি। ইয়েস। চোখ বন্ধ করলে ইয়েস, নাকের হ্যাঁ জায়গায় স্যার, বসাতে হবে। মুখের ইয়েস পরে স্যার, কেউ পারে না। ঠিক আছে? অনেকের হ্যাঁ অনেক ইয়েস জায়গায় স্যার। জিনিসটা বসে। ফানি। হ্যাঁ, হ্যাঁ। এই ফিল্টারটা সম্পর্কে জানি। তা আরো কিছু ফিল্টার আসছিল যেমন স্পাইডার ফিল্টার। ঠিক আছে? যে নাক থেকে স্পাইডার বের হইতো, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্ন্যাপচ্যাট এর বাট এটা অনেকদিন আগের কথা। আমি আসলে একটু বুড়া হয়ে গেছি তো এখন আর ট্রেন্ড ফলো করার সময় পাই না। তো আগে তোমাদের মতো অনেক ট্রেন্ড ফলো করতাম। যে এখন কি চলছে ট্রেন্ডে। তার মানে এখন এগুলো চলতেছে মোটামুটি না? 6-7 ঠিক আছে তাহলে ইয়েস এটা আমি স্যার, জানবো। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া যে থ্যাংক ইউ। ট্রেন্ড সম্পর্কে আমাকে জানানোর জন্য। ওকে। সো আর যেহেতু তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা প্যারাগ্রাফ এসব নিয়ে তাহলে তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। এটাকে বলা হয় ওয়ান্টেড ফিল্টার। ওকে, ওকে। জিনিয়া যে ফিল্টারটার কথা বলছো এটা ওয়ান্টেড ফিল্টার মেবি না? আচ্ছা ওশেন আই ও কারণ আমার এক কাজিন এনিমে লাভার। ও আচ্ছা, আচ্ছা। এনিমে দেখি না বাট কয়েকটা নাম জানি। ওকে, ওকে। ওশেন আই ট্রেন্ড। আচ্ছা ইরাক এটাকে বলা হয় ওশেন আই ট্রেন্ড তাইলে। স্যার ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে আপনার? হ্যাঁ আমি অনেক অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারি এন্ড খেলতাম। তো এখন আসলে এই যে জব টব লাইফে আইসা জবে জয়েন করার পর টিচার হওয়ার পর আসলে তোমাদের মতো স্টুডেন্টদের মতো একটা এনজয় করা যেটা এটা অনেকটাই কমে গেছে তো ওকে। তো আর বেশি দেরি না করি আমরা আমাদের ক্লাস যেহেতু অলরেডি 9টা পার হয়ে গেছে তোমাদের হোমওয়ার্কটা দেখানো উচিত। তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিতে একটা প্যারাগ্রাফ আছে একটা না কয়েকটা প্যারাগ্রাফ আছে তোমাদের হোমওয়ার্ক আকারে। এই হোমওয়ার্কটা একটু দেখে নিই তাহলে তোমরা পারবা এই যে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কয়েকটা প্যারাগ্রাফ আছে এখানে দেওয়া। তো তোমাদের সিলেবাসের সাথে যেইটা কমন পড়ে এই চারটার মধ্যে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ লিখলেই হবে। আবার চারটা লিখো না ঠিক আছে? যে এই চারটার মধ্যে যে কোনো একটা লিখবা যেটা তোমাদের সিলেবাসের সাথে কমন। আর এই চারটার মধ্যে যদি একটাও তোমাদের সিলেবাসের সাথে কমন না পড়ে তাইলে তোমাদের সিলেবাস থেকে যে কোনো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা প্যারাগ্রাফ তুমি হোমওয়ার্ক আকারে লিখবা তোমরা সবাই। আশা করি তোমরা হোমওয়ার্কটা বুঝতে পারছো এবার। ঠিক আছে? তো এখন তোমাদের মেসেজটা এভরিওয়ান করে দিচ্ছি কারো কোনো প্রবলেম থাকলে ওশেন আই অলসো ওশেন আই ফ্রেন্ড ওশেন আই অলসো অল অফ দেম কমন ইয়া ওকে। তো তোমাদের মেসেজটা আমি একটু এভরিওয়ান করে দিচ্ছি যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে তোমরা ডিরেক্টলি এভরিওয়ান মেসেজে কমেন্ট করতে পারো। এন্ড আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাও। তাহলে এই তোমরা কি সব ওয়ার্ড ইউজ করো? কাপুচিনা। আচ্ছা ক্যাপাচিনো। ক্যাপাচিনো আর কাপুচিনা। স্যার প্যালেস্টাইন আর ইসরায়েল জিয়াদ এরা আবার কোশ্চেন করতে হয় অফকোর্স প্যালেস্টাইন। ইসরায়েলকে কে সাপোর্ট করে এই পৃথিবীতে আমি জানি না। ঠিক আছে অফকোর্স প্যালেস্টাইন নট ইসরায়েল। স্যার জিনিয়া কিসের কথা বললো? আচ্ছা মাহি জিনিয়া হচ্ছে মিমস এর কথা বলছে বিভিন্ন মিমস। এখন অনেক মাঝে মাঝেই অনেক মিমস থাকে যেটা ট্রেন্ডে অনেক ভাইরাল হয় যেমন আমার সময় আমি যখন ট্রেন্ডটা ফলো করতাম তখন ফ্যাবি লেইন নামে একজন ছিল ফ্যাবি লেইন। ঠিক আছে সে কি করতো সে বিভিন্ন অড অড জিনিসের জাস্ট উইদাউট রিয়াকশন দিত কোনো কথা বলা ছাড়া। আচ্ছা আপনার ফেভারিট কে ড্রামা কি? আমার ফেভারিট কে ড্রামা হচ্ছে ইতাউন ক্লাসেস ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ স্টার্ট আপ এগুলো। তো আপনার ফেভারিট সং কি ইংলিশ নাকি হিন্দি? অফকোর্স ইংলিশ সং নট হিন্দি। আমি হিন্দি সং বেশি একটা শুনি না। স্যার ডু ইউ নো অ্যাবাউট হাল হাকলা শাহরুখ? ইয়েস আই নো অ্যাবাউট হাকলা শাহরুখ শ্যামস। হাকলা শাহরুখ মানে ওই যে ওই ধরনের একটা মিম মনে হয় যে মিমটার মধ্যে যে শাহরুখের দাঁত বাইর হয়ে রয়েছে শাহরুখ চিকন হয়ে রয়েছে এরকম একটা ছবি তাই না এডিট করা? এটাই কি হাকলা শাহরুখ নাকি শ্যামস জানা তো? আচ্ছা স্যার এটা ব্রেইন রট। ও আচ্ছা আচ্ছা। আমি এখনো পর্যন্ত ব্রেইন রট সম্পর্কে বুঝি নাই। আমি অবশ্যই এই জিনিসটা দেখবো। আবেশ কি লিখছে স্যার? ওবিতো ডোকেন হিরো উচিহা এন্ড কাকাশি হাতাকে দি কপি নিনজা এই দুইজন আপনার ফেভারিট ক্যারেক্টার ইন নারুটো? এই যে সাসুকে সাসুকে উচিহা হচ্ছে আমার ফেভারিট ক্যারেক্টার। আই প্লে চেস উইথ মাই মাইন্ড। ভাইয়া আই গেভ এ মেসেজ প্লিজ সি ইট। আচ্ছা তুমি চেস খেলো অনিরুদ্ধ তোমার মাইন্ডের সাথে দ্যাটস গুড। আরেকজন হচ্ছে জিনিয়া আরেকটা কি জানি বলতেছে আহ, তারাল্লালা তারাল্লাও কি জানি এই জিনিস এই নামে অনেকেই দেখে এখন জয়েন করে। ঠিক আছে টুন টুন শাহর
হুম। স্যার আমাকে সৌরভ নামে একজন বিরক্ত করে এডু পরিবারের সারাদিন। সৌরভ, এই সৌরভ কে? কে সাবিনাকে বিরক্ত করলা? হ্যাঁ, অবলা নারী পেয়ে তোমরা বিরক্ত করো, এগুলা কিন্তু ঠিক না। ঠিক আছে, এইসব কাজ করবা না কেউ। ওকে, বলে দিলাম। সুহান, সু শাহুন, শাহুন হবে। আচ্ছা, আরেকজন লিখতে শাহুন হবে। আই অলওয়েজ সাপোর্ট ইউ বাংলাদেশ। আচ্ছা, মাহিন হচ্ছে বাংলাদেশের কিন্তু সেই ভক্ত, বাংলাদেশকে সে অলওয়েজ সাপোর্ট করে। তো কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু জানাইতে পারো। আমি এখনো দেখছি স্যার আমাকে সৌরভ নামে একজন কল দিতেছিল। এই হু ইজ সৌরভ? আমার এই ক্লাসে কি সৌরভ নামে কেউ আছে নাকি? হ্যাঁ, সৌরভ নামে কল দিতেছিল মানে সৌরভ তোমাদেরকে বিরক্ত করতেছে। সৌরভটাকে এটা তো খুঁজে বের করতে হবে তাহলে। ইন্ডিয়া আর পাকিস্তান, দিয়াত, দোনোটাই হেট। বুঝছো, তুমি যেসব কোশ্চেন করলা আমি দুইটাকেই হেট করি পার্সোনালি। তো ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে আমি কাউরেই সাপোর্ট করি না। ঠিক আছে, দুইজনেই। আমি আমি দুই দুই দেশ হেটার, কারণ এই দুই দেশকে হেট করি আমি। ইয়েস স্যার, আসলেই সৌরভ নামে একজন বিরক্ত করে। মুন্নুনও বলতেছে সৌরভ। আচ্ছা, সৌরভটা কে? সবাই বলতেছে সৌরভ নামে বিরক্ত করে। আচ্ছা, মাহি বলতেছে পাকিস্তান। ইরান আর আমেরিকা, অফকোর্স ইরান, অফকোর্স মুসলিম হিসাবে মুসলিম কান্ট্রি, কিন্তু পাকিস্তান আমি সাপোর্ট করতে পারি না। কেন জানো? কারণ পাকিস্তানিরা আমাদের দেশের 30 লাখ মানুষকে হত্যা করছে, প্লাস অনেক মেয়েদের, কারণ তোমরা এখন ছোট এইসব জিনিস বুঝবা না, অনেক মেয়েদেরকে তারা তাদের অনেক মানে আমাদের মা বোন যারা তাদেরকেও কিন্তু অনেক কিছু করছে। ঠিক আছে, তো এই কারণে পাকিস্তানরা মুসলিম আমি জানি, বাট মুসলিম হওয়া সত্ত্বেও আমি যদি তাদেরকে সাপোর্ট করি কোনো পাকিস্তানিকে, তাহলে মুক্তিযুদ্ধে যারা মারা গেছে তাদেরকে আলটিমেটলি অপমান করা হবে। আর ইন্ডিয়া সাপোর্ট করি না, কারণ ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশকে হিট করে। ইন্ডিয়া বাংলাদেশকে বিভিন্নভাবে ডমিনেট করার ট্রাই করে, এই কারণে ইন্ডিয়াকেও হিট করি। সেম গোস টু মি, আই হেট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইয়েস শ্যামস, আমিও সেম। আচ্ছা, স্যামসাং আর আইফোন? আচ্ছা, এটা তো খুবই আইফোন, অফকোর্স আইফোন, স্যামসাং না। কিন্তু অ্যান্ড্রয়েড আর আইফোনের ক্ষেত্রে বলে অ্যান্ড্রয়েড ইউজ করবো, বাট না। স্যার ওয়েন্সডে দেখছেন? হ্যাঁ, ওয়েন্সডে দেখছি। মুভি না, এটা মুভি না, ওয়েন্সডে আমি সিরিজ দেখছিলাম। ঠিক আছে, ওয়েন্সডে এর মুভি আছে কিনা জানি না, কিন্তু ওয়েন্সডে সিরিজ আমি দেখেছিলাম। স্যার আপনার ফেভারিট এনিমে কোনটি নারুটো ছাড়া? নারুটো ছাড়া আমার ফেভারিট হচ্ছে ডেথ নোট, ওয়ান পিস, এগুলা ওয়ান পিস, ডেথ নোট বলা যায়। স্যার আপনার ফেভারিট, হ্যাঁ বলেছি। স্যার আপনি কি ডিমন স্লেয়ার না, ইনফিনিটি ক্যাসেলটা দেখি নাই ডিমন স্লেয়ারের, বুঝছো। স্যার হোয়াটস ইউর ফেভারিট সং ইন ইংলিশ? আচ্ছা, আমার ফেভারিট সং বর্তমানে যেটা, সেটা হচ্ছে ডাই উইথ এ স্মাইল। ঠিক আছে, ব্রুনো মার্স অ্যান্ড লেডি গাগার। স্যার ডু ইউ নো অ্যাবাউট মাঙ্গুস কার্লসন? না, এটা তো জানি না, মাঙ্গুস কার্লসন। স্যার রাশিয়া আর আমেরিকা? রাশিয়া দিয়াত, অবশ্যই রাশিয়া। আমেরিকা হেটার, ইসরায়েল হেটার আমি, বুঝছো দিয়াত। তো অবশ্যই রাশিয়া। স্যার আচ্ছা স্যার, হ্যারি পটার মুভি দেখেন? হ্যারি পটার মুভি তো কত আগে দেখি। স্যার আল্লাহ হাফেজ, ওকে জিনিয়া চলে যাও। যারা যারা চলে যেতে পারো চলে যেতে পারো, আমি জাস্ট তোমাদের সাথে একটু গল্প করতেছি। স্যার স্যার স্কুইড গেম সিজন 3 দেখছেন? হ্যাঁ, স্কুইড গেম সিজন 3 দেখছি, কিন্তু আমার খুবই বাজে লাগছে, ভালো লাগে নাই, এন্ডিংটা খুবই বাজে ছিল। স্কুইড গে স্যার হরর মুভি দেখেন? হ্যাঁ, হরর মুভি তো আমি পছন্দ করি, আই লাইক হরর মুভিজ। ঠিক আছে, কিন্তু পাকিস্তান এখন আর এমন নয়। ইয়াস মাহি, পাকিস্তান এখন আর এমন নয়, কিন্তু একটা সময় কিন্তু এরকম ছিল। এন্ড আমরা যদি আসলে অতীত ভুলা যাই, তো যারা ওই সময় শহীদ হয়েছে আমাদের দেশের, তাদেরকে কিন্তু আমরা কখনোই অপমান করতে পারি না আমি মনে করি, কারণ তাদের কারণেই আজকে আমরা বাংলাদেশ পাইছি। তো তাদেরকে আমি চাই না কখনোই অপমান করতে। জন লিনন, হ্যাঁ লিননের ব্যাপারে তো আমি জানি। পূর্ণা সেনগুপ্ত, আহ, স্যার আমি স্যার গোলমাল মুভি দেখছেন? আমি 10 বার দেখছি। আচ্ছা আবেশ, গোলমাল কি যে তোমার এই বলিউডের একটা মুভি যে, যেটার মধ্যে অজয় দেবগান, তারপর অনেকগুলা তুষার কাপুর বোবা থাকে, সেই মুভিটার কথা বলতেছো? সেটা আমি ছোটবেলায় অনেক দেখছি, বুঝছো আবেশ। ছোটবেলায় ওই মুভিটা আমার ভালো লাগতো আবেশ অনেক। আচ্ছা স্যার, স্ট্রেঞ্জার থিংস দেখছেন? অফকোর্স দেখছি মানহা। স্ট্রেঞ্জার থিংস আমার, আমি যখন হচ্ছে তখন আমি মেবি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, যখন স্ট্রেঞ্জার থিংস ফার্স্ট টাইম রিলিজ হয়।
So, ওই সময়ের ফ্যান আমি স্ট্রেঞ্জার থিংস এর। ইভেন আমার একটা সাইকেল ছিল। এখন তো আমি বাইক ইউজ করি। বাট যখন আমি কলেজে পড়তাম তখন আমার সাইকেল ছিল। সাইকেলটা পুরা স্ট্রেঞ্জার থিমের উপর একটা থিমের উপর বেস করে আমি সাইকেলটাকে ডিজাইন করছিলাম। যে স্ট্রেঞ্জার থিম আমার অনেক ছোটবেলার একটা আবেগ বলতে পারো। তো আপনার ইনস্টাগ্রাম আছে মেধা? হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আছে বাট এখন আর ইউজ করার সময় পাই না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলা। ওকে, ক্যান আই লিভ উইথ এ প্রবলেম? ওকে, অফকোর্স ইউ ক্যান লিভ অনিরুদ্ধ, তুমি যেতে পারো, সবাই যাইতে পারো, তোমাদের সাথে একটু কথা বলতেছে আর কি, এই দ্যাটস ইট। আচ্ছা, অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড 3 দেখেছেন? ইয়েস, অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড তো আমার অনেক অনেক ভালো লাগছে। আমার কাছে স্কুইড গেমের থেকে বেটার লাগছে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড। আই নক ইউ ইন হোয়াটসঅ্যাপ। ওকে, ক্যান আই লিভ? ইয়েস, ইউ ক্যান লিভ অনিরুদ্ধ, তুমি চাইলেই যেতে পারো। আচ্ছা, লিঙ্কটা দেখেন। ওকে, ঠিক আছে, লিঙ্ক দেখবো না আবেশ। ওকে, সো যেহেতু তোমাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, ইনস্টাগ্রামের নাম কি স্যার? ইনস্টাগ্রামের নাম আমার সিম্পল, মিহিদাত নামেই। ঠিক আছে, আমার নাম আমি চেঞ্জ করি না, তো আমার নামই থাকে। পুতিন পুতিন লিখতেছে, একজন পুতিন ফ্যান আছে আমার মধ্যে, কে আছে? আচ্ছা, এটা হচ্ছে ইলহান। ইলহান হচ্ছে পুতিনের মনে হয় ভক্ত অনেক বড়। তো পুতিনকে আমারও ভালো লাগে পার্সোনালি। আপনি আওয়ার সিক্রেট ড্রামা দেখছেন? আওয়ার সিক্রেট, এটা কি কে ড্রামা নাকি নুসরাত? এনিমে হেটার, আমাদের মধ্যে এনিমে হেটার চলে আসছে মন। আসলেই মন এনিমে হেটার, কারণ এনিমের সাথে মন পারতেছে না। এনিমে নিয়ে এত কথা। স্যার সি ড্রামা, ও আচ্ছা আচ্ছা, সি ড্রামা। আচ্ছা, মেধা, সেও হচ্ছে এনিমে হেটার। শোনো, এনিমে হেটার এনিমে লাভার বলতে কিছু নাই, কিন্তু আমার মনে করে স্যার ফলো ডান। হ্যাঁ হ্যাঁ, সোহা তুমি ফলো করে দিচ্ছ অলরেডি, কিন্তু আমি তো ইনস্টাতে এত বেশি অ্যাক্টিভ না। আচ্ছা, হুইস পুতিন? আচ্ছা, একজন কোশ্চেন করতেছে হুইস পুতিন। পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, যে হচ্ছে অনেক বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, তা আমিও ফলো দিব, একসেপ্ট করেন মেধা। ওকে, ঠিক আছে, একসেপ্ট করব। যদি আমি কোনো এনিমে ফ্যান, এনিমে, আচ্ছা যাই হোক, এখন এনিমে নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তোমাদের মধ্যে, তাই আমি ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি। তো তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আবারও দেখা খুব শীঘ্রই। স্যার, আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম কি? আমার নামই, ঠিক আছে, আমার নাম দিয়েই তুমি পাবা, কিন্তু এই অ্যাকাউন্টে আমি বেশি স্যার, আমার স্ট্রেঞ্জার থিংস জান লাগে। থিংস জান লাগে, আচ্ছা, তোমার হচ্ছে জান লাগে স্ট্রেঞ্জার থিংস। স্ট্রেঞ্জার থিংস এ 11 ছিল না? 11 এর থেকে আমি অনেক কিছু শিখেছি আমার জীবনে, অ্যাকচুয়ালি। অফকোর্স অ্যাকসেপ্ট করব। সো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসে অ্যাক্টিভ ছিলা। অ্যান্ড মাদারাকে রিনেম কে করলো? আচ্ছা, মাদারা রিনেম হচ্ছে ইলহান, ভদ্র ছেলে। স্যার, স্ট্রেঞ্জার থিংস সিজন 5 3টি পর্ব বের হবে, সর্বশেষ পার্টি নিউ ইয়ারে বের হবে, ঠিক টানা 2 ঘন্টা মুভি হলে দেখবো। আচ্ছা, স্ট্রেঞ্জার থিং অনেক বড় একটা জিনিস, বুঝছো? তো তোমার অনেক টাইম নিয়ে দেখতে হবে। তো তোমাদের সবাইকে আমি বিদায় জানাচ্ছি। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকবা। সো, তোমাদের সবার থেকে আপাতত বিদায় জানাচ্ছি। তোমাদের সাথে কিন্তু খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।